কিমসুর ফোনে কিমসুর দাদা কল করে তাকে দেখা করার জন্য ডাকে। তারপর আমরা কিমসুকে দেখতে পাই সে তার দাদার সাথে দেখা করার জন্য চলে যায়। তার দাদা তাকে বলে, তোমাকে না ডেটে যাওয়ার কথা বলেছিলাম। কিমসু বলে, দাদা ভাই আমার কাছে সময় ছিল না। তখন কিমসুর দাদা তাকে বলে, তুমি যদি আমার সম্পত্তি পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই তোমার জন্য একটি ভালো মেয়ে খুঁজতে হবে, বিয়ে করতে হবে, তাহলেই আমি তোমাকে আমার সম্পত্তি দিতে পারবো। কিমসু তখন বলে, আচ্ছা দাদা, আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি ভালো মেয়ে খোঁজার। দাদা বলে, চেষ্টা করলে হবে না, খুঁজে নিয়ে আসতে হবে। কিমসু তার দাদাকে বলে যে, দাদা আপনি প্লিজ চিন্তা করবেন না, আমি যত তাড়াতাড়ি সম্ভব ভালো মেয়ে খুঁজে বিয়ে করে নিব। তখন দাদা বলে, আচ্ছা আমি তোমাকে কিছুদিনের সময় দিচ্ছি, তার মধ্যে তুমি সব কিছু কমপ্লিট করে নিয়ে আসবে। দাদা কিমচুকে বলে যে, দেখে নিব তুমি আমার কোম্পানি কিভাবে সামলাও আর কি করতে পারো। অন্যদিকে আমরা দায়ুনকে দেখতে পাই। সে হয়তো কিছু বিষয় নিয়ে চিন্তা করছিল। সে কি বিষয় নিয়ে চিন্তা করছিল এটাই এখন আমরা জানতে পারবো। আসলে কিছুক্ষণ আগে কিমসু দায়ুনকে প্রপোজ করেছিল। তখন সে বলেছিল, তুমি চিন্তা করে আমাকে উত্তর দিয়ে দিও, এখন তাড়াহুড়া করে তোমাকে কোনো উত্তর দিতে হবে না। একথা বলে সে এখান থেকে চলে গিয়েছিল। তখন সে তার রুমে আসে আর একটি গিফট বক্স পায়। গিফট বক্সটি দেখে তার মনে পড়ে যায় কিছু অতীতের কথা, যখন সে জিয়ানের সাথে ছিল। যখন সে জিয়ানসুকে বলেছিল সে তাকে ভালোবাসে, তখন জিয়ানসু তাকে বলেছিল নিজের লিমিট ক্রস না করার জন্য। অন্যদিকে দায়ুনের ফোনে একটি কল আসে। কলটি করেছিল তার অফিস থেকে। তাকে বলা হয় একটি মিটিং অ্যাটেন্ড করার কথা। তখন দায়ুন বলে যে, না আমি আজ মিটিং অ্যাটেন্ড করতে পারবো না, আজ যেহেতু অফ ডে তাই আমার কাজ আছে। আসলে সে কেন মিটিং অ্যাটেন্ড করতে চাচ্ছিল না এটা আমাদের বলা হয় না। তখন এটাও বলা হয় যে জিমিন আছে মিটিংয়ে, তুমি চাইলে আসতে পারো। তখন সে বলে যে, না আমি মিটিং অ্যাটেন্ড করব না। অন্যদিকে দায়ুনকে তার বোন এসএমএস করে জানায় তার সাথে দেখা করার কথা। তখন দায়ুন তার বোনের সাথে কথা বলে 7টার সময় দেখা করার কথা ফিক্সড করে। আর সে আজ তার বোনের সাথে দেখা করতে যাবে। অন্যদিকে আমরা দেখতে পাই সে তার বোনের সাথে দেখা করার জন্য চলে এসেছিল। তার বোন বলে, বাই আই এম সরি, আসলে আমার জন্যই বাবা তোর কাছে যেতে পেরেছিল আর টাকা চাইছিল। আসলে বাবার প্রতি আমি অনেক বিরক্ত। ওই দিন আমি কথায় কথায় বলে দিয়েছিলাম বাবাকে তোর ঠিকানা, তাই বাবা তোর কাছে এসেছিল। আরেকটি কথা, বাবার গেমের কারণে আমরা খুবই বিরক্ত, এখন কি করব কিছুই বুঝতে পারছি না। উল্টো বাবাকে হেল্প করছে জিমিন ভাইয়া। এটা তো ঠিক না, তাই না? উনি আমাদের হেল্প করে সব বিষয়ে, তার ঠিক। তবে উনি যেহেতু আমাদের বাবার স্বভাব খুব ভালো করেই জানে, তাহলে উনাকে হেল্প করা তার ঠিক হয়নি। দায়ুন তখন বলে, আচ্ছা বুঝলাম, তাহলে তোমার পড়ালেখার কি হবে? তখন সে বলে, আমি ভাই পড়ালেখা করতে চাই না, আমি প্রতিষ্ঠিত হতে চাই, আমি টাকা ইনকাম করতে চাই। আমার জন্য এখন টাকা ইনকাম করা অনেক বেশি জরুরি। তখন সে বলে, তোমার জন্য এখন টাকা ইনকামের চেয়ে তোমার পড়ালেখা বেশি জরুরি, তুমি তোমার পড়ালেখায় মনোযোগ দাও। তখন সে বলে, কিভাবে আমি পড়ালেখায় মনোযোগ দিব? বাসায় যতক্ষণ থাকি ততক্ষণ বাবা মায়ের চিৎকার চেঁচামেচি, এসব আমার একদমই ভালো লাগে না। বাবা আর মায়ের মধ্যে সারাক্ষণ শুধু ঝগড়া আর ঝগড়া, এসব দেখতে দেখতে আমি বিরক্ত। এক কাজ করো, তুমি আমাকে তোমার বাসায় রেখে দাও, তাহলে আমি তোমার বাসা থেকে আমার স্কুলে চলে যাব। তখন সে বলে, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে তোমার বাসায় নিবে না। তার বোন একা একাই বাসার উদ্দেশ্যে রওনা হয়। দায়ুন তখন তার বোনের কাছে এসে বলে, চলো আমি তোমাকে বাসায় পৌঁছে দিব। তখন তার বোন তাকে বলে, না ভাইয়া প্রয়োজন নেই, আমি একাই যেতে পারবো। তখন দায়ুন কিছু টাকা বের করে তার বোনকে দেওয়ার চেষ্টা করে। তখন তার বোন বলে, আমার কাছে টাকা আছে ভাইয়া, টাকার কোনো প্রয়োজন নেই, শুধু প্রয়োজন আছে আমাকে শাসন করার মানুষের, যেটা আমার কাছে নেই। তুমি যদি চাও তাহলে ওইটা হতে পারো, তোমার বাসায় আমাকে জায়গা দিতে পারো। আসলে দায়ুন কেন তার বোনকে বাসায় জায়গা দিতে চাচ্ছিল না এটা আমি বুঝতে পারিনি, তবে হয়তো কোনো কারণ আছে। অন্যদিকে আমরা জেমিনকে দেখতে পাই। জেমিনকে কেউ একজন কল করে বলে কাল দায়ুন আসবে না। তখন জিমিন বলে, দায়ুন যেহেতু আসবে না তাহলে কাল আমিও যাব না, তুমি আমারটা ক্যান্সেল করে দাও। এখানে সেই লোকটি বলে যে, আপনারা দুজনই ক্যান্সেল করে দিচ্ছেন। অন্যদিকে আমরা সোয়ুনকে দেখতে পাই। সে অনেক চিন্তিত ছিল দায়ুনের কারণে, কারণ সে তো দায়ুনকে সত্যটা বলে দিয়েছে যে সে দায়ুনকে পছন্দ করে। যেহেতু দায়ুন কোনো উত্তর দেয়নি, যার কারণে সে অনেক চিন্তিত ছিল। আর তার ওই সিনগুলো আবারও মনে পড়ে যায়। সোয়ুনের বারবার ওই কথাগুলোই মনে পড়ে, তার এই বিষয়গুলো নিয়ে অনেক খারাপ লাগা কাজ করে। তাই সে এসএমএস করে জানিয়ে দেয়, তোমার উইকেন্ডে যে কথাগুলো বলেছিলাম ওইগুলো তুমি ভুলে যাও। কাল তুমি কাজে যখন আসবে তখন তুমি সব কিছু চেক করে আসবে। যে কাজগুলো আমাদেরকে দেওয়া হয়েছিল ওই কাজের কথাই আমি বলছি। অন্যদিকে তার গ্র্যান্ডমা এসে তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে, বিষয়টা আসলে কি, আমাকে খুলে বলো। তুমি যাকে পছন্দ করো ওকে কি তুমি সব কিছু বলে দিয়েছো? তখন সে বলে, হ্যাঁ দাদিমা, সব কিছু তো বলে দিলাম, কিন্তু সে কোনো কিছুই বলেনি, সে হয়তো আমাকে পছন্দ করে না।
দাদিমা বলে সময় এলে বোঝা যাবে সে তোমাকে পছন্দ করে কিনা। এই বিষয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। তুমি এক কাজ করো, তুমি তোমার মতো করে নিজেকে কন্ট্রোল করো আর চলাফেরা করো। ওর সামনে এমনভাবে অভিনয় করবে যে তোমার কোনো কিছুই লাগেনি বা তুমি কোনো কিছুই বুঝতে পারছো না। সে তোমাকে পছন্দ করে বা না করে এই বিষয়ে তোমার কোনো কিছুই আসে যায় না। তাহলে দেখবে সব কিছু নর্মাল হয়ে যাবে। এই বিষয় নিয়ে এত চিন্তা করার কোনো প্রয়োজন নেই। দাদির কথা অনুযায়ী সে সব কিছু বুঝতে পারে। তখন দাদি বলে, আচ্ছা তোমাকে আমি কিছু জিনিসপত্র দিয়ে দিব। আমি নিজের হাতে কিছু কুকিজ বানিয়েছি, ওগুলো তুমি নিয়ে গিয়ে ওকে দিবে। তাহলেই তুমি বুঝতে পারবে ওর ফিলিংস কী। পরদিন আমরা সয়ুনকে দেখতে পাই। সে অফিসে পৌঁছে ওই কুকিজের ডিব্বাটা নিয়ে, আসলে যেটা তার দাদি তাকে দিয়ে দিয়েছিল। কুকিজের বক্স নিয়ে সে দায়ুনের কাছে পৌঁছে যায়। দায়ুনকে গিয়ে বলে, আমার দাদি তোমার জন্য এই কুকিজগুলো পাঠিয়েছে, বলেছে তোমাকে দেওয়ার জন্য। তখন সে জিজ্ঞাসা করে, তোমার দাদি আমাকে কিভাবে চিনে? তখন সে বলে, আমি তোমার কথা আমার দাদির সাথে সবসময় গল্প করি, তাই দাদি তোমাকে চিনে তোমার জন্য এসব পাঠিয়ে দিয়েছে। আশা করি তোমার ভালো লাগবে। তখন দায়ুন বলে, আমার জন্য একটু কফি নিয়ে আসবে। তখন সয়ুন গিয়ে দায়ুনের জন্য কফি নিয়ে আসে। তারা দুইজন বসে কফি খাচ্ছিল। তখন সয়ুন বলে যে এই বিষয়ে তোমাকে চিন্তা করতে হবে না। ওই দিন যে আমি তোমাকে একটি কথা বলেছিলাম ওইটা তুমি ভুলে যাও। দায়ুন বলে, না আমি তো কিছু মনে করিনি। তখন সয়ুন বলে যে কফির সব কিছু কি ঠিক আছে, তোমার কি খেতে ভালো লাগছে? তখন দায়ুন বলে, এটা তো প্রতিদিনের নর্মাল কফি, ভালো না লাগার মতো কি আছে? আমি তো এটা প্রতিদিনই খাই, আমার ভালোই লাগছে, খারাপ লাগছে না। তখন সয়ুন বলে, ও আচ্ছা, কফি ভালো লাগলেই হলো। তারা দুইজন যখন বসে গল্প করছিল তখনই এখানে কিমজু চলে আসে। কিমজু তাদেরকে ফলো করছিল, যেহেতু তাদেরকে সবসময় একই সাথে দেখতে পায় তাই তার কিছুটা সন্দেহ হয়। সে চলে যায় দুইজনের কাছে, গিয়ে জিজ্ঞাসা করে, তোমাদের আমি সবসময় একসাথে কেন দেখি? তখন তারা বলে, যেহেতু আমরা একসাথে কাজ করি তাহলে আপনি একসাথেই তো দেখবেন, আমরা একই টিমে আছি। তখন সে বলে, একই টিমে আছো তার মানে এই নয় যে সারাক্ষণ একই সাথে থাকতে হবে। তখন তারা দুইজন বলে, আমাদের কাজ আমরা বুঝে নিব, আমাদের কাজ হলেই তো হলো, তাই না? আমরা একসাথে থাকি আর যেভাবেই থাকি, এটা আমাদের ইচ্ছা। তারপর সে বলে, আচ্ছা চলো, আমাদের কাজ আছে, আমাদের দেরি হয়ে যাচ্ছে। এখানে কিমকে তারা একটু অ্যাভয়েড করে চলে যায়। পরের সিনে আমরা কিমকে দেখতে পাই। সে আসলে অনেক রাগান্বিত ছিল, মনে মনে ভাবে একটি মিটিং ডাকবে আর মিটিংয়ে তাদের অপমান করবে। কল করে সে ম্যানেজারকে বলে, তোমাদের সাথে আমার জরুরি দরকার আছে, তাই সবাই মিটিং রুমে চলে আসো। এখানে সবাই এই বিষয়টি নিয়ে আলোচনা করছিল। হুটহাট করে স্যার কেন মিটিং ডাকলেন? মিটিংয়ের পিছনে কি কোনো রহস্য আছে? সবাই কোনো কিছু চিন্তা না করে দৌড় দিয়ে মিটিং রুমে চলে যায়। মিটিং রুমে কিম জিজ্ঞাসা করে যে, আচ্ছা তোমরা দুইজন সবসময় একই সাথে থাকো কেন? সে সবার সামনে এই প্রশ্নটি করেছিল। সয়ুন তখন বলে, যেহেতু স্যার আমরা একই সাথে কাজ করি, আমরা একই সাথে থাকি, তাহলে আমাদের তো একসাথে আপনি দেখবেনই, আলাদা কিভাবে দেখবেন? আর আমাদের মধ্যে কলিগ ছাড়া আর কোনো সম্পর্ক নেই, এটা আপনার ভুল ধারণা। আপনি যদি চিন্তা করে থাকেন আমাদের মধ্যে অন্য কোনো সম্পর্ক আছে। একথা বলে তারা দুইজনই উঠে চলে যায়। তারপর তারা তাদের কাজের জায়গায় চলে আসে। দুইজন কাজের জায়গায় এসে কিমকে নিয়েই আলোচনা করছিল। তখনই তাদের সামনে ম্যানেজার চলে আসে। ম্যানেজার সবাইকে ডিনারের জন্য ইনভাইট করে, বলে আজ আমাদের সুশি পার্টি আছে। তখন দায়ুন বলে, সবাই তো সুশি পছন্দ করে না, অন্য কিছু খাবারে রাখলে ভালো হয় না? এই বিষয়ে তাই আমাদের চিন্তা করতে হবে। তখন ম্যানেজার বলে, তোমাদের যার যা ভালো লাগে তাই খেও, আমার কোনো প্রবলেম নেই। তখন আমরা বুঝতে পারি যে সয়ুনের এইসব পছন্দ ছিল না, সে সুশি একদমই পছন্দ করতো না। তারপর আমাদের ডিনারের সিন দেখানো হয়। সবাই ডিনার করছিল, সবাই সবার মতো এনজয় করছিল তাদের ডিনার। এদিকে আমরা সয়ুনকে দেখতে পাই। সে এক নজরে দেখছিল দায়ুনকে, আর এটা ম্যানেজার লক্ষ্য করে, বলে ওই জায়গায় কি আছে, তুমি এক নজরে তাকিয়ে আছো? তখন সে কিছুটা ভয় পেয়ে যায় আর বলে, আরে না, ওই জায়গায় তেমন কিছু নেই, আমি এমনিতেই তাকিয়েছিলাম। তখন ম্যানেজার তাকে বলে, তুমি ড্রিঙ্ক কেন করছো না? তখন সে বলে, আমার ড্রিঙ্ক একদমই পছন্দ না, আসলে আমি ড্রিঙ্ক করে হ্যান্ডেল করতে পারি না বা সহ্য করতে পারি না। তখন তাকে বলা হয় যে তুমি অল্প অল্প করে করো, তাহলে দেখবে একদিন ঠিক হয়ে যাবে, অল্প অল্প থেকেই বেশি করতে পারবে। সে যখন তার ড্রিঙ্ক হাতে নিবে তখনই এখানে দায়ুন চলে আসে। দায়ুন তার ড্রিঙ্ক নিয়ে খেতে শুরু করে। বারবার সে একই কাজ করে, যখনই তাকে দেওয়া হয় তখনই দায়ুন নিয়ে খেয়ে ফেলে। তখন সবাই তাকে বলে যে তুমি কেন ওর ড্রিঙ্ক খেয়ে নিচ্ছ? তখন সে বলে, ও আমি তার ড্রিঙ্ক খাচ্ছি, এটা তো আমি কল্পনাও করিনি। আচ্ছা বাদ দাও, ওকে ড্রিঙ্ক করার জন্য নতুন ড্রিঙ্ক আমি এনে দিচ্ছি। তখন সে বলে, না থাক, আমি আর ড্রিঙ্ক করব না, তুমি খেয়ে নিয়েছো, এতে আমার কোনো প্রবলেম নেই। অন্যদিকে আমরা কিমকে দেখতে পাই, সে তার কলিগদের সাথে ডিনার করছিল। আসলে সে একটি মিটিংয়ে এসেছিল। কিম আজ এখানেই ডিনার করে বাসায় যাবে। তখনই এখানে পার্ক নামের একটি লোক আসে। পার্ক নামটি শোনার পরই
পার্ক নামটি শোনার পরই কিমের কেমন লাগতে শুরু করে। তখন সে দেখতে পায় এই পার্ক অন্য কেউ না, সে তার পরিচিতই একজন লোক ছিল। আর পার্কও কিমকে দেখে চিনতে পারে। এখান থেকে সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। যখন তারা স্কুল লাইফে ছিল তখন এই পার্ক নামের ছেলেটি দায়ুনকে ড্রিঙ্ক করিয়ে তার পিকচার উঠিয়েছিল। আর এই কথাগুলো যখন তার মনে পড়ে যায় সে বুঝতে পারে আসলে এই লোক অন্য কেউ না, তাদের ওই পিক উঠানো পার্কই ছিল। তখন কিমচু বলে যে মিটিং ক্যান্সেল, আমি আর তোমাদের সাথে কোনো ডিল করতে রাজি না, আমি ডিল করব না। তখন পার্কের সিনিয়র তাকে জিজ্ঞাসা করে, কেন তুমি আমাদের সাথে মিটিং করবে না, আমাদের প্রবলেম কি? তখন সে বলে, আপনার এমপ্লয়কে জিজ্ঞাসা করুন। তখনই আমরা ওই পার্ক নামের লোকটিকে দেখতে পাই। সে কিমের পায়ে ধরে বলে যে আমি আপনাদের সামনে আর কখনো আসবো না। তখন সে তাকে বলে, তুমি বলেছিলে কিছু বছর আগে যে তুমি আমাদের সামনে আর কখনো আসবে না। তখন সে বলে, আমি সেই সব কিছু ইচ্ছে করে করিনি, তবে আমি আজকের পর থেকে আপনার আর দায়ুনের চোখের সামনে আসবো না। প্লিজ আপনি শেষবারের মতো আমার একটি হেল্প করুন। প্লিজ আপনি আমাদের সাথে ডিলটি সাইন করুন, না হয় আমাদের অনেক বড় লস হয়ে যাবে আর আমার জবও চলে যাবে। তখন কিমের অতীতের গোটা ঘটনাগুলো মনে পড়তে থাকে, যে কিভাবে দায়ুনকে ড্রিঙ্ক করিয়ে তার পিক উঠানোর চেষ্টা করা হয়েছিল। তারপর সে দেখে নিয়েছিল যে দায়ুনের কেউ পিকচার উঠাচ্ছে, তাই সে ওই পার্ক নামের লোকটিকে খুব বাজেভাবে মেরেছিল। এইসব মনে করার পর সে চিন্তায় পড়ে যায় এখন সে কী করবে। তাই সে বলে, আচ্ছা দেখা যাবে ডিল হবে কি না, তবে তুমি যা যা ঘটনা ঘটিয়েছ এই সব কিছু আমি কখনোই বলবো না। অন্যদিকে সয়ুনদের পার্টি দেখানো হয়। দায়ুন ওভার ড্রিঙ্ক করে নেয়, যার কারণে সে বেহুশ হয়ে পড়ে থাকে। সয়ুন দায়ুনকে জিজ্ঞাসা করে, তুমি এত ড্রিঙ্ক কেন করছিলে? তখন দায়ুন উত্তর দেয়, তোমাকে দেখে আমার আগের কথা মনে পড়ে যায়। যখন আমি তোমার মতো নতুন ছিলাম তখন সেমভাবে আমাকে ড্রিঙ্ক করানো হতো। তাছাড়াও আমার সাথে অনেক দুর্ঘটনা ঘটেছে যেগুলো আমি তোমাকে বলে শেষ করতে পারবো না। এই জন্য আমি মূলত তোমাকে হেল্প করি, তাছাড়া আর কিছুই না। তখন সয়ুন ও দায়ুনকে তার বাসার উদ্দেশ্যে নিয়ে রওনা হয়।